অনেক সময় এরকম হয়, স্ত্রী মিথ্যে মামলা করে তার স্বামীর নামে, তার শ্বশুরবাড়ির লোকদের নামে। তো সেই মামলার জাতাকলে পড়ে স্বামী বা তার শ্বশুরবাড়ির লোকদের এত খারাপ অবস্থা, এত করুণ অবস্থা হয় যে দেখা যায় না। কারণ তাদের জীবনের বেশিরভাগ সময়টাই কোর্টে যাওয়া, বেল নেওয়া, এবং তাদের সময়ের কিন্তু অনেকটা ক্ষতি হয়ে যায়। কারণ অ্যাকচুয়ালি এটা পানিশমেন্ট হলে মানুষের কী হয়, আর্থিক ক্ষতি হয়, আর তাদের যে ফান্ডামেন্টাল রাইটস আছে, তাদের যে নিজেদের মতন করে মুভমেন্ট করার যেই অধিকার আছে, সেটাকে কাটেল করেই একটা মানুষকে কারেকশনাল হোমে পাঠানো হয়। তো অ্যাকচুয়ালি যারা যারা এই কেসে জড়িয়ে আছেন, মানে মিথ্যে মামলায় জড়িয়ে আছেন, তাদেরও কিন্তু সেই সমস্যাই হয় যখন কেসটা চলে। এক নাম্বার আর্থিক ক্ষতি হয়, মানে যেই বললাম যে যখন পানিশমেন্ট হয় কোনো কেসে, কনভিকশন হওয়ার পর তাদেরও একটা আর্থিক ক্ষতি হয়। এক্ষেত্রেও কিন্তু উকিল ধরো, কোর্টে কেস লড়ো, একটা আর্থিক ক্ষতি, বেল নাও, বা বিভিন্ন এইসব যে প্রসিডিউরাল যেই ফিসগুলো আছে তাদের কিন্তু দিতে হয়, আর এটা থেকে বড় একটা আর্থিক ক্ষতি হয়। সঙ্গে সঙ্গে সময় নষ্ট, মাঝে মাঝেই আপনাদের ডাক পড়বে কোর্টে যাও, কোর্টে গিয়ে উকিলবাবুর সঙ্গে মিট করো, তার যা ফিস আছে সেটা তাকে দিতে হয়, সঙ্গে সঙ্গে কোর্টের যা ফিস থাকে সেটাও পেমেন্ট করতে হয়। এসব করে তাকে কিন্তু রিবেল আবার নিতে হয়। বা এই যে সে যে এতটা দূর জার্নি করে যাচ্ছে, কারণ একটা মেয়ে ধরুন অনেক সময় হয় যে শ্বশুরবাড়ি থেকে শ্বশুরবাড়ির জুডিশিয়ারি কেস করে, সেটা একটু হলেও ঝুটঝামেলা কম, কিন্তু কখন বেড়ে যায় ঝুটঝামেলাটা বলুন তো? যখন সেই মেয়েটি বাপের বাড়িতে চলে যায়, সেটা ধরুন আপনার স্বামীদের ক্ষেত্রে বলছি, আপনার শ্বশুরবাড়িটা ধরুন অনেক দূরে, সেক্ষেত্রে ওই কোর্টে গিয়ে মামলা করেছে, ধরুন কোনো ডিভি অ্যাক্টের মামলা, বা সেই যে মেয়েটির বাড়ি, মানে যে স্ত্রীর বাড়ি, তার বাড়ি ধরুন আপনার বাড়ি থেকে 500 কিলোমিটার দূরে বা 400 কিলোমিটার দূরে, সেখানে কোনো এক থানায় গিয়ে সে মামলা করেছে, মানে নিজের থানায়। কারণ মেয়েদের অধিকারটা আছে, মেয়েরা ভারতবর্ষের যেখানে ইচ্ছা সেখানে গিয়ে ক্রাইম এগেনস্ট ওমেনের মামলা করতে পারে। এইসবের কারণে যা সোশ্যাল ফেস লস তো হয়ই, সামাজিক যে সম্মান সেটা তো নষ্ট হয়ই, সঙ্গে সঙ্গে কিন্তু আর্থিক ক্ষতি হয়, সময়ের কিন্তু অনেকটা ক্ষতি হয়। যার যেই বিজনেস থাকে সেই বিজনেসে সে যেতে পারে না, বা কেউ ধরুন কোনো প্রফেশনের সঙ্গে যুক্ত, সেই প্রফেশনে পুরোপুরি মনোনিবেশ করতে পারে না, সেখান থেকেও তাকে সময়ে সময়ে কিছুটা হলো ছুটি নিতে হয়, ছুটি নিয়ে বা সেখান থেকে অ্যাবসেন্ট হয়ে গিয়ে সেখানে হাজির হতে হয়, না হলেই ওয়ারেন্ট বেরিয়ে যাবে, আবার সেই কারেকশন হোমে কিছুদিন থাকতে হবে। তো এইসব ভয় কিন্তু সে তখন গিয়ে যেরকমভাবেই হোক কোর্টে অ্যাটেন্ড করে। তো এই কারণে তার জীবনের অনেকটা সময় কিন্তু এই কোর্ট, থানা, আর এই যে বেল করা আর রিবেল করা এর মধ্যেই কেটে যায়। কারণ অনেক সময় স্ত্রী হয় যে একটাই ডিভি অ্যাক্টের মামলা করে কিন্তু ক্ষান্ত হয় না, অনেক সময় এরকম হয় মেন্টেন্যান্সের মামলা করে, তারপরে 498 আইপিসির মামলা করে, এখন নতুন আইনে সেকশন 85 বিএনএস এর মামলা করে, এছাড়াও মাল্টিপল সেকশনে আইপিসি সেকশনে কিন্তু অনেক সময় বিভিন্ন রকম মিথ্যে মামলা করে। আপনি সেই মামলার যেই অ্যালিগেশনের যেই কাগজপত্র আছে বা কমপ্লেন্টের কপি আপনি পেয়েছেন, এফআইআর কপি তুলে দেখেছেন, যেই লাইনগুলো লেখা আছে আপনাদের এগেনস্টে, মানে যে অভিযোগগুলো এনেছে, এইগুলো যে সত্যি নয় তার জন্য সাফিসিয়েন্ট আপনাদের কাছে প্রমাণ আছে। তো তারপরেও কিন্তু আপনারা কি করছেন, বেল আর রিবেল এই চক্করের মধ্যেই ফেসে থাকছেন। কারণ কবে মামলার ট্রায়াল শুরু হবে, কারণ লোয়ার কোর্টের কেস একটু সময় লাগে। টাইম বাউন্ড যদি করানো হয় কোর্টে গিয়ে তাহলে একটু তাড়াতাড়ি হয়, অনেকেই সে রিস্ক নেয় না, কারণ যেই লয়ার এই কেসটাকে হ্যান্ডেল করছে সে ঠিক করে। কারণ প্রত্যেক মামলাতে তো গিয়ে আর টাইম বাউন্ড করিয়ে এটাকে ফাস্ট করানো যায় না, কারণ অনেক সময় সেটা করতে গেলে হিতে বিপরীত হতে পারে। কোন কোন মামলায় এটা করা উচিত আর কোন কোন মামলায় এটা করা উচিত নয়, সেটা কিন্তু সেই দক্ষ অভিজ্ঞ আইনজীবী যাকে আপনি হায়ার করেছেন সেই এটা কিন্তু ঠিক করবে। তাই অনেক সময় হয় এই মামলাগুলো অনেকটা বেশি সময় ধরে চলে, ততদিন ধরেই আপনাকে এই ঝুটঝামেলার মধ্যে থাকতে হচ্ছে। তো আপনার কিন্তু অসুবিধা পড়ছে, আর আপনার স্ত্রীকে কিন্তু খুব কম যেতে হচ্ছে, মানে কোর্টে যাওয়াটা খুব কম, আর তার কিন্তু খরচারও খুব একটা ব্যাপার থাকে না বেশিরভাগ ক্ষেত্রে। কারণ এফআইআর করলে সরকার পক্ষের লয়ারই সেই মামলাটা লড়ে,
আর ডিভি অ্যাক্টের মামলা করলে মহিলাদের জন্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি আছে, সেখানে ফ্রিতে হয়, বা অনেক সময় হয় যে নিজেরা অনেক সময় উকিল হায়ার করে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ছেলেরাই বেশি অসুবিধা ফেস করে, মানে ছেলের বাড়ির লোকরাই কিন্তু অসুবিধা সবচেয়ে বেশি ফেস করে। এক্ষেত্রে একটা কথা বলবো, আপনি এতক্ষণ ধরে কি করছেন, ডিফেন্স করছিলেন, বেল আর রিবেল নিচ্ছিলেন, আর ডেটে গিয়ে কোর্টে হাজিরা দিচ্ছিলেন। এক্ষেত্রে কিন্তু একটু অন্যরকমভাবে চিন্তাভাবনা করার সময় এসছে। কি জানেন, আপনাকেও কিন্তু আপনার স্ত্রীর বিরুদ্ধে, যদি আপনার স্ত্রী মিথ্যে মামলা করে থাকে, যদি সে আপনার সংসারে এসে ঝুটঝামেলা করে থাকে, অশান্তি করে থাকে, আপনাদের থ্রেটনিং করে থাকে, আপনাদের উপর হাত তুলে থাকে, যদি স্ত্রী এইসব করে থাকে আপনার সঙ্গে, আপনার পরিবারের সকল সদস্যদের সঙ্গে, মানে আপনার মায়ের সঙ্গে, আপনার বাবার সঙ্গে, আপনার ভাইয়ের সঙ্গে, আপনার দিদিদের সঙ্গে, বোনের সঙ্গে যদি এগুলো করে থাকে, তাহলে সবাই আপনারা সিঙ্গেল এফআইআর করুন, প্রত্যেকে ইনজুরি রিপোর্ট করান, ইনজুরি রিপোর্ট করে কেস করুন। এবার দেখছেন সময়টা অনেকটা পার হয়ে গেছে, আপনারা সেই সময় মেডিকেল করাননি বা ইনজুরি রিপোর্ট করাননি, সেক্ষেত্রে কী করতে পারেন, সেক্ষেত্রে আপনার মা, আপনার দিদিরা, বোন, যারা আছে ফ্যামিলিতে, ধরুন 3-4 জন মহিলা আছে, তাদের ধরুন বিয়ে হয়েছে, মানে আপনার দিদিদের বিয়ে হয়েছে বা বোনের বিয়ে হয়েছে, তারা যেখানে আছে, ধরুন বিয়ে হয়েছে ধরুন বর্ধমানে, কারো বিয়ে হয়েছে পুরুলিয়াতে, কারো বিয়ে হয়েছে বাঁকুড়ায়, এরকম ধরুন বিয়ে হয়েছে, তারাও কিন্তু সেই সব জুডিকশনে কোর্টে, মানে যাদের যেখানে বাড়ি সেই কোর্টে কিন্তু তারাও কিন্তু ডিভি অ্যাক্টের মামলা করতে পারে, মানে ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টের উপর কেস করতে পারে। কার এগেনস্টে, আপনার স্ত্রীর এগেনস্টে। কারণ তাদের নামে যদি মিথ্যে মামলা হয়ে থাকে, তাদের সঙ্গে যদি ঝুটঝামেলা করে থাকে, অশান্তি করে থাকে, তাদের যদি থ্রেটনিং করে থাকে, তাদেরও যদি গায়ে হাত তুলে থাকে, এইসব যদি তাদের সঙ্গে করে থাকে, তো তাদেরও তো রাইটস আছে, কারণ তারাও তো মহিলা, শুধু তো আপনার স্ত্রী তো আপনার ফ্যামিলিতে একা মহিলা নয়, তার উপরই অত্যাচার হবে, সেই শুধু ডিভি অ্যাক্টের মামলা করবে এরকম তো নয়। তো সেই যদি শিলিগুড়িতে বসে আপনার স্ত্রীর ধরুন বাড়ি শিলিগুড়িতে, সে যদি শিলিগুড়িতে বসে আপনার নামে মিথ্যে ডিভি অ্যাক্টের মামলা করতে পারে, আর আপনি কমপ্লেন করে প্রত্যেক লাইনে দেখছেন মিথ্যে শুধু অভিযোগ এনেছে আপনার উপর, আপনার পরিবারের সবার উপর, আপনার ইভেন দিদিদের উপর, আপনার বোনের উপর, সেক্ষেত্রে আপনারও কিন্তু এই জায়গাটা অধিকার আছে, বা আপনার বোন বা আপনার দিদি, যাদের যেখানে তারা আছে, তারা কিন্তু ইচ্ছা করলে সেই জায়গা থেকে বসেই কিন্তু, মানে ধরুন শ্বশুরবাড়িতে বসেই কিন্তু ডিভি অ্যাক্টের মামলা করতে পারে। আপনার বোন যদি বিয়ে না হয়ে থাকে, আপনার বোন আপনার বাড়িতে বসেই কিন্তু ডিভি অ্যাক্টের মামলা করতে পারে, আপনার মা করতে পারে, এরা কিন্তু ডিভি অ্যাক্টের মামলা করতে পারে, মানে মাল্টিপল ডিভি অ্যাক্টের মামলা করতে পারে। এছাড়াও আপনার বাড়ির লোক, ভাই হোক, বাবা হোক, আপনি হন, বা আপনার মা, বোন, দিদি, সবাই কিন্তু ডিস্ট্রিক্ট প্রোটেকশন অফিসারের কাছে গিয়ে কমপ্লেন করতে পারেন। আপনার মা উমেন কমিশনে কমপ্লেন করতে পারে। আপনার বাড়ির লোকরা যারা যত মেম্বার আছে সবাই কিন্তু হিউম্যান রাইটসে একটা কমপ্লেন করতে পারেন। এরকমভাবে যখন এরকম মাল্টিপল কমপ্লেন করবেন বিভিন্ন জায়গায়, তখন কিন্তু সেসব জায়গার এনকোয়ারি রিপোর্ট পুলিশের থেকে চাইবে, তারা সেখানে যাবে, বারবার করে এনকোয়ারি করবে, ডাকবে থানায়। তো এইসব যখনই ঘটনা ঘটবে, বা ডিস্ট্রিক্ট প্রোটেকশন অফিসার সমন দিয়ে ডেকে পাঠাবে, এরকম যখন হবে, তখন কিন্তু সেও একটা ঝামেলার মধ্যে আসবে। আর সঙ্গে সঙ্গে যদি স্পেসিফিকভাবে যদি আপনাদের কোনো মারধর করে থাকে, থ্রেটনিং করে থাকে, সে কেস মনে রাখবেন, ছোট হোক আর বড় হোক। এটা কিন্তু ভাববেন না যে আমি যে মামলাটা করছি, আমাকে থ্রেটনিং করছে, আমার স্ত্রী ধরুন থ্রেটনিং করছে যে তোমাদের জেল খাটাবো, তোমাদের দেখো অবস্থা কী করে দেবো, হাত পা ভেঙে দেবো, বা এইসব যখন থ্রেটনিং হয়, বা আপনার শ্বশুরবাড়ির লোক, মানে স্ত্রীর বাপের বাড়ির লোক যখন আপনাকে ফোন করে হোক, SMS-এর মাধ্যমে হোক, হোয়াটসঅ্যাপের মাধ্যমে হোক থ্রেটনিং করছে, এরকম কোনো ভয়েস রেকর্ডিং আছে, বা ধরুন কোনো চ্যাটস আছে, রেকর্ডস আছে আপনার কাছে, যেখানে আপনাকে থ্রেটনিং করছে বা আপনার বাড়ির লোককে থ্রেটনিং করছে, তারাও কিন্তু এই যে থ্রেটনিং করলো তার এগেন্সটে কিন্তু কেস করতে পারবেন। বা সেই কেসটা যতই ছোট হোক না কেন, সেটা কিন্তু একটা মামলা, তার জন্য কিন্তু এনকোয়ারি হবে, তার জন্য কিন্তু তাকে যখন এটা NCR পুলিশ সাবমিট করবে কোর্টে, তখন কিন্তু তাকে আসতে হবে, এবং এসে কিন্তু তাকে বন্ড দিতে হবে। এই যে আসতে হবে, আজকে আসলো, হলো না, কোর্টটা বন্ধ, বা ম্যাজিস্ট্রেট ব্যস্ত আছেন, তো আবার একটা নেক্সট ডেট পড়ে গেল, তো অনেক সময় এরকম হয়, সেক্ষেত্রে কিন্তু ওকেও কিন্তু কোর্টের চক্কর কাটতে হবে। মানে একদিকে যেমন আপনাকেও যেমন 500 কিলোমিটার দূরে দৌড়াতে হচ্ছে, আপনার স্ত্রীকেও কিন্তু একবার বর্ধমানে, একবার বাঁকুড়াতে, একবার পুরুলিয়াতে, একবার কলকাতায়, আপনার যেখানে বাড়ি, বিভিন্ন জায়গায় কিন্তু তাকেও ঘুরতে হচ্ছে। এক্ষেত্রে কিন্তু সেও কোনো রেহাই পাবে না, তাকেও কিন্তু আপনাদের মতো ঘুরঘুর করতে হবে। এছাড়া অনেক সময় এরকম হয়,
স্ত্রী বা স্ত্রীর বাপের বাড়ির লোক আপনার থেকে বা আপনার পরিবারের কোনো সদস্য থেকে মোটা টাকা ধার নিয়েছে, কিন্তু পরবর্তীকালে যখন টাকা চাইছেন দিচ্ছেই না, উল্টে ভয় দেখাচ্ছে মিথ্যে মামলা করে দেবো এরকম। তো সেক্ষেত্রে কিন্তু আপনি বা আপনার যার থেকে ধার নিয়েছে সে কিন্তু মানি রিকভারি সুইট করতে পারে। সেক্ষেত্রে কিন্তু কোর্টে কিন্তু তাকেও আসতে হবে, এবং কিন্তু সেই ক্ষেত্রে যদি আপনার কাছে সঠিক প্রমাণ থাকে তো মানি রিকভারি সুইটের যেই পদ্ধতিগুলো আছে সেই পদ্ধতিগুলো কিন্তু কোর্ট অনুসরণ করবে, এবং যদি টাকা দিতে না পারে সেক্ষেত্রে কিন্তু কপালে দুঃখ আছে। এছাড়া ধরুন আপনি আপনার স্ত্রীর নামে কোনো সম্পত্তি কিনে দিয়েছেন, সে ফ্ল্যাট হোক, বাড়ি হোক, যে কোনো কিছু হোক কিনে দিয়েছেন, টাকাটা আপনার বাড়িটার মালিক আপনার স্ত্রী বা জমিটার মালিক আপনার স্ত্রী, সেই সম্পত্তি থেকে আপনার স্ত্রী কী করছে, ইনকাম করছে, সেই ইনকামের টাকা দিয়ে আপনার এগেনস্টে একটার পর একটা মামলা করে যাচ্ছে, বা সেই সম্পত্তি প্রায় আপনাকে ঢুকতে দেয়ই না, এখন মালিকিন সেজে মানে রানী সেজে সেই প্রপার্টিতে ছড়ি ঘোরাচ্ছে। আপনি ভাবছেন যে আপনি কি করবেন, ক্যান্সেলেশন অফ সেল ডিড করতে পারেন। আপনার কাছে যদি প্রমাণ থাকে যে আপনি মান্থলি ইএমআই থেকে, আপনার স্যালারির ইএমআই থেকে বা আপনার ইনকাম থেকে সেই টাকাটা আপনি পেমেন্ট করেছেন, পুরো টাকাটা আপনি শোধ করেছেন, আপনার পয়সা ওটা, প্রপার্টি আপনি ভালোবেসে স্ত্রীকে দিয়েছিলেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনি ক্যান্সেলেশন অফ সেল ডিড করতেই পারেন। এই কেসটা করলে কি হবে, যে আপনার স্ত্রীর নামে যদি এই যে প্রপার্টিটা ট্রান্সফার হয়ে থাকে আর সেটার যদি মালিক আপনার স্ত্রী হয়, আর আপনার স্ত্রী আপনাকে সেটা ভোগ করতে দিচ্ছে না, কিন্তু পয়সাটা আপনি পেমেন্ট করেছেন, সেক্ষেত্রে কিন্তু এই ক্যান্সেলেশন অফ সেল ডিড কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ একটা মামলা। এছাড়া একটা কথা বলবো, এছাড়া ধরুন আপনার স্ত্রী আপনার নামে বা আপনার বাড়ির কোনো ফ্যামিলি মেম্বারের নামে, মানে তার শ্বশুরবাড়ির মানে স্ত্রীর শ্বশুরবাড়ির মেম্বারদের নামে, সে আপনার বোন হোক, ভাই হোক, বাবা হোক, মা হোক, আপনার নামে হোক, কারো নামেই হোক, যে মিথ্যেভাবে গুজব রটাচ্ছে, মিথ্যে অ্যালিগেশন দিয়ে বেড়াচ্ছে, ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় উল্টোপাল্টা পোস্ট করছে, আপনি কিন্তু সেক্ষেত্রে কিন্তু ডিফেমেশনের মামলা করতে পারেন, মানে মানহানির কিন্তু মামলা করতে পারেন, বা সুইট ফর ড্যামেজেস অ্যান্ড কম্পেনসেশনের মামলাও কিন্তু করতে পারেন। মানে অনেকে এই প্রশ্ন করতেই পারেন যে একটা মামলা করালেই তো হয়, ডিভি অ্যাক্টের সব বোনকে দিয়ে আলাদা আলাদাভাবে মামলা করানো কি দরকার, বা মাকে দিয়ে আলাদাভাবে, বোনকে দিয়ে আলাদাভাবে, দিদিকে দিয়ে আলাদাভাবে এরকমভাবে মামলা করানো দরকার কি? দেখুন, প্রত্যেকটা মামলা আলাদাভাবে করানোর কারণ এটাই, কারণ প্রত্যেকের উপর অত্যাচার হয়েছে, প্রত্যেকেই ভিকটিম, তো প্রত্যেকেরই তো অধিকার আছে মামলা করার। আর প্রত্যেকটা যদি আলাদা আলাদা জায়গায় কেস হয় বা একই জায়গায় কেস হলো, আলাদা আলাদা ডেট পড়বে, তো আলাদা আলাদা ডেটে তো আলাদা আলাদাভাবে তো আপনার স্ত্রীকে আসতে হবে, বা প্রত্যেকটা মামলাতেই তো তাকে একজন লয়ার দাঁড় করাতে হবে, ডিফেন্সের লয়ার তাকে রিপ্রেজেন্ট করবে, তো খরচাটা তো আলাদা আলাদাভাবেই হবে। তো সে কথা ভাবুন, প্রত্যেক দিন তো আসতে হবে কোর্টে তাকে, যেদিন যেদিন ডেট পড়বে, তিনটে মামলা তিনটে আলাদা আলাদা দিন ডেট পড়বে, একসঙ্গে তো হবে না। তো একসঙ্গে যদি হয়ে যায় তাহলে তার দুর্ঝামেলাটা তো কম, তাকে তো কম আসতে হবে, এই চিন্তা ভাবনাটা করুন। আর সঙ্গে সঙ্গে একটা কথা বলি, অনেকেই এটা ভাবেন যে এই ছোটোখাটো মামলাগুলো করে, ডিবি অ্যাক্টের মামলা বা থ্রেটনিং করছে, থ্রেটনিংয়ের মামলা, বা আমাদের ঘরে এসে ভাঙচুর করেছে, একটু এই ছোটোখাটো যে অশান্তি হয়েছে সেসব মামলা, এই ছোটোখাটো মারামারির মামলা, এই ছোটোখাটো মামলাগুলো করে কি হবে? দেখুন, যারা এই কথাগুলো বলে তাদের নয় বুদ্ধি এতটাই হয়ে গেছে যে উতলে উতলে পড়ছে, আর সেই লোকগুলো বলে যারা এগুলো কোনো ফেস করেনি, যারা এগুলো সম্বন্ধে জানে না, ওই উতলানো বুদ্ধির থেকে যেগুলো পড়েছিল মাটিতে তারা মাথায় মেখে নিয়ে সেগুলো চুল আশ্রয় নিয়েছে, তারা এইসব কথাগুলো বলে। কারণ না জেনে বোকার মতো কথা বলবেন না। অনেকেরই মুখে শুনি যে আমার কমেন্টসও লেগে যে ছোটোখাটো মামলা করে কী হবে। ছোটোখাটো মামলা বড়োখাটো মামলা বলে কিছু হয় না, প্রত্যেকটা মামলা মানে আপনাকে কোর্টে আসতে হবে, হাজিরা দিতে হবে, বেল নিতে হবে, তাকেও বোঝার মতো একটা জায়গা করে দিন, সেও বুঝুক যে মিথ্যে মামলা করলে আমার এগেনস্টেও কিন্তু এরকম এনকোয়ারি, এরকম ইনভেস্টিগেশন, এরকম কোর্টে ডাকাডাকি কিন্তু হবে, আমাকেও এগুলো ফেস করতে হবে। তখনই তো একটা সমঝোতার জায়গা তৈরি হবে, তখনই তো মনে হবে যে দুজনই কষ্টে আছি, চলো সখা পাশে বসি আর মিটিয়ে ফেলি ঝামেলাটা। না হলে বুঝবে কী হবে? আপনি ঘুরছেন, আপনি চক্কর দিচ্ছেন কোর্ট, আপনি তো জাস্ট স্যাক্রিফাইস করছেন, স্ট্রাগল করছেন, লিগ্যাল ব্যাটেল লড়ছেন, উনি তো বসে বসে নয় পাবজি খেলছে, নয় সিনেমা দেখছে। তাই বলি, একটু সচেতন হন, একটু মনের জোর আনুন। সব কিছু কিন্তু হোম ডেলিভারির মতন বাড়িতে বসে বসে হয় না, আর সব কিছু ডিফেন্স করে জেতা যায় না।
প্রত্যেক ভিডিওতে যে কথাটা বলি, এই ভিডিওতে সেই কথাই বলবো যে এই ভিডিওগুলো কনসেপশন বিল্ডিং ভিডিও, কিছুটা অ্যাওয়ারনেস বাড়ায়, আপনাকে অনেক কিছু জানানোর চেষ্টা করে, কিন্তু এই ভিডিওগুলো কিন্তু কোনো মানুষের ব্যক্তিগত পরিসরে গিয়ে তার পরিস্থিতি বিচার করে কিন্তু সাজেশন দেওয়ার মতো জায়গা এই ভিডিওগুলো নেই। কারণ ক্যামেরার এপারে দাঁড়িয়ে সামনের মানুষটা মানে ওপারে যারা দেখছে ভিডিওটা, যারা শুনছে, তাদের সঙ্গে কী ঘটছে বা তারা কোন পরিস্থিতির মধ্যে আছে সেটা কিন্তু বিচার করা আমার মতো এপারে দাঁড়িয়ে থাকা ইউটিউবারের পক্ষে সম্ভব নয়। তাই আমি বলবো, যখনই জীবনের কোনো ডিসিশন নেবেন, যখনই কোনো লিগ্যাল স্টেপ নেবেন, একজন দক্ষ অভিজ্ঞ আইনজীবীর কথা শুনে তবেই অগ্রসর হবেন, না হলে কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন। আজকে এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সবার সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন এবং সবাইকে এটা জানার বা দেখার সুযোগ করে দেবেন। আজকে আসছি, আগামী ভিডিওতে আসবো আবার নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো জাজমেন্ট নিয়ে। ততক্ষণের জন্য ধন্যবাদ, নমস্কার।